নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকের গল্প স্বাগতা ঘোষের লেখা তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বিষদন্ত। স্বাগতা ঘোষ জন্ম এবং বেড়ে ওঠা উত্তর কলকাতায়। পড়াশোনা করেছেন হোলি চাইল্ড ইনস্টিটিউটে, এরপর স্কটিশ চার্চ কলেজ থেকে করেছেন বিএসসি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। ইতিমধ্যে তার লেখা বেশ কিছু গল্প ইউটিউবে অডিও রূপে প্রকাশিত হয়েছে। লেখিকার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। গল্প পাঠে আমার সাথে রয়েছে 86.7 তোমার FM থেকে RJ সৃজন, 221B হ্যারিসন রোড থেকে প্রত্যয়, জয়, কোয়েল, সুপ্রজা এবং সহেলিদি। গল্পের প্রচ্ছদ শিল্পী সৌরেন্দ্র। তাহলে চলুন আর বেশি দেরি না করে চটপট শুরু করে ফেলা যাক আজকের গল্প, স্বাগতা ঘোষের লেখা বিষদন্ত। কলিকাতার বউবাজার এলাকায় ব্যবসায়ী খুনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হইয়াছে। জানা যাইতেছে মৃত ব্যবসায়ীর নাম কমল কৃষ্ণ মজুমদার। তিনি এলাকায় একজন বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বলিয়া সুপরিচিত। তদন্ত চলিতেছে। পুলিশ জানাইয়াছে আহারে বিষ প্রয়োগপূর্বক এই হত্যা সংঘটিত হইয়াছে। অপরাধীকে শীঘ্রই চিহ্নিত করিয়া গ্রেপ্তার করিবার সর্বপ্রকার চেষ্টা চলিতেছে। এইরূপ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় এবং ব্যবসায়ী মহলে শোকের ছায়া নামিয়া আসিয়াছে। এতদূর পরে কিশোরী খবরের কাগজটা ভাঁজ করে সামনের চৌকির ওপর নামিয়ে রাখল। তারানাথ বলল, তাহলে এই হচ্ছে আজকের খাস খবর? এর জন্যই আজ কলকাতা সরগরম বলছো? সরগরম মানে? সেটাই তো হওয়ার কথা ঠাকুরমশাই। যিনি মারা গিয়েছেন তিনি আর কেউ নন, স্বয়ং কমল কৃষ্ণ মজুমদার। বউবাজার এলাকায় যদি কেউ 3টে সোনার দোকানের নাম করতে বলে, তবে তার মধ্যেই মজুমদারদের দোকানের নাম আসবে। তার মানে তিনি যে কত বড় ব্যবসায়ী সেটা বুঝতে পারছেন। তা তুমি যখন এত করে বলছো, তাছাড়া খবরের কাগজে এত বড় বড় করে খবরটা বেরিয়েছে, তখন নিশ্চয়ই তিনি বড় মানুষ ছিলেন। তবে কি জানো, আমি তো এসব সোনার উপর ধার ধারি না, তাই আমার কাছে তার আর আলাদা কোনো মূল্য নেই। বিষ প্রয়োগ করে হত্যা অবশ্যই নিন্দনীয়, যে কোনো হত্যাই নিন্দনীয় অবশ্যই। আর কমল কৃষ্ণ মজুমদারই বলো বা যেই বলো, যে কোনো মানুষের এই রকম হত্যা খুবই ঘৃণ্য ব্যাপার। দূর, খবরের কাগজে আজকাল চোখ রাখলেই এসব খবরই যেন বেশি করে চোখে পড়ে। কোথায় কে কাকে খুন করলো, কোথায় কি প্রাকৃতিক দুর্যোগ হলো এবং মানুষ মারা গেল, কোথায় কে কাকে খুন করতে দেখলো, এইসব খবরই পাতা জুড়ে আছে। কিশোরীর শেষ কথায় আমার একটা পুরনো ঘটনার কথা মনে পড়ে গেল। বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনার মনে আছে এর আগে আমরা আরেকদিন খবরের কাগজের পাতায় পড়েছিলাম যে একজন মহিলা, সে তার নিজের চোখের সামনে একজনকে খুন হতে দেখেছিল, কিন্তু পুলিশকে তখনই কিছু জানায়নি। পরে অবশ্য সে সেই কথা পুলিশকে জানায়। আমার কথার সুর ধরে কিশোরী বলল, হ্যাঁ, আর তারপরেই তো আপনি আপনার নিজের চোখের সামনে ঘটে যাওয়া একটা খুনের গল্প বলেন আমাদের। আহা, গল্প নয় কিশোরী, ও সবই হলো সত্যি ঘটনা। আমি তাড়াতাড়ি কিশোরীকে সংশোধন করে বললাম। তারানাথ দেখলাম এই গল্প আর এই সত্য ঘটনার দ্বন্দ্বে আজ আর গেলেন না। বুঝতে পেরেছি তোমরা কোন ঘটনার কথা বলছো। সেই সুবলার কথা তো, সেই জাতিস্বর মেয়েটি, যে তার পূর্বজন্মের স্মৃতি মনে পড়ে যাওয়ায় এই জন্মে একজনকে শাস্তি দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি সেই সুবলার কথাই বলছিলাম। কিশোরী আর তারানাথের কথাবার্তা চলতে লাগলো। মাঝে মাঝে আমিও যে যোগ দিচ্ছিলাম না এমনটা নয়। সত্যি আজকাল যেন মানুষের মধ্যে অন্যকে আঘাত করা, এমনকি কিছু ক্ষেত্রে একেবারে খুন করে ফেলা, এসব অপরাধের প্রবণতা ভীষণভাবেই বেড়ে গিয়েছে। সংবাদপত্রে চোখ রাখলেই তো বেশ বুঝতে পারা যায় এইসব। সব খবর যে আবার খবরের কাগজের অফিসে পৌঁছয় তা অবশ্য নয়, কিন্তু যে খবরগুলো এসে পৌঁছায় সেগুলোরও সংখ্যা নেহাত কম নয়।
বরং বলা যায় দিন দিন বেড়েই চলেছে। তুমি বসে বসে কি ভাবছো বলো তো? চমক ভাঙল কিশোরীর কথায়। না, সেই রকম কিছু নয়, এই ভাবছিলাম আর কি, এই আজকের খুনের ঘটনাটা নিয়ে, সাথে তোমাদের কথাও শুনছিলাম। আমার কথা শুনে কিশোরী আর তারানাথ দুজনেই আমার দিকে তাকালো। তাদের চাহনিতে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টি দেখতে পেলাম। কি হয়েছে জিজ্ঞেস করতে যাব এমন সময় তারানাথ নিজেই বলল, না, তুমি আমাদের কথা শুনছিলে না। কিশোরী তোমাকে 3 বার ডাকার পর তবে তুমি সাড়া দিলে। আমি লজ্জিত হয়ে বললাম, আসলে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম আর কি। শোনো, এত ভেবো না। এই রকম ঘটনা আজ যে প্রথম ঘটলো তা তো নয়। এমন অতীতেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। যার যেভাবে মৃত্যু হওয়ার কথা তেমন ভাবেই হবে। নিয়তি কে খণ্ডাবে? তারানাথের কথায় কি ছিল তা আমি জানি না। মনের অশান্তি কিছুটা হলেও কমল। আসলে আজ যে আমি আর কিশোরী তারানাথের এই মঠ লেনের বাড়িতে আসব তা আগে থেকে ঠিকই করা ছিল। রবিবারের বিকেলে এমনিতেই বিশেষ কিছু করার ছিল না, কিন্তু আজ খবরের কাগজটা পাওয়ার পর থেকেই মনটা কেমন যেন অশান্ত হয়ে উঠল। আজকে সারা কলকাতায় বোধহয় এই খবরটা নিয়েই উদ্বেলিত। এমনকি তারানাথের বাড়িতে আসার পরও দেখলাম আমার আগেই কিশোরী এখানে পৌঁছে গিয়েছে, আর সেও তারানাথের সঙ্গে এই বিষয় নিয়েই কথা বলছে। ইতিমধ্যে চারি চা নিয়ে এলো, সঙ্গে নিয়ে এলো মুড়ি আর গরম গরম সিঙ্গারা। এইটা দেখে আমরাও আপাতত সেই সবই মন দিলাম। এখানে আসার সময় আমি অথবা কিশোরী হাতে করে কোনো খাবার নিয়ে আসেনি। সেটা তারানাথ কোনোদিনই বিশেষ পছন্দ করে না। অবশ্য সিগারেটের কথাটা কিন্তু আলাদা। আজকে তারানাথের বাড়ি আসার আগে আমি একটা পাসিং শোয়ের প্যাকেট ছাড়া আর কোনো কিছুই নিয়ে আসিনি, কিন্তু এতক্ষণ সেটার কথা আমার একেবারেই মনে ছিল না। এখন চারি মুড়ি আর সিঙ্গারা নিয়ে আসার পর তারানাথ আর কিশোরীর কথোপকথন শুনে বুঝতে পারলাম আজ কিশোরী এখানে আসার সময় মোড়ের মাথার দোকান থেকে সিঙ্গারা কিনে এনেছে। এইবার আমার পাসিং শোয়ের প্যাকেটটার কথা মনে পড়ল। তারানাথকে প্যাকেটটা দিতে সে যার পর নাই আনন্দিত হলো। চা খেতে খেতে আমাদের দুজনকেই অবাক করে দিয়ে তারানাথ বলল, অন্যদিন তোমরা নিজেরাই আমাকে বলো পুরনো একটা কাহিনী শোনাতে, আমিও তোমাদের আমার অভিজ্ঞতার কথা বলি। আজ তোমরা এখনো আমাকে সেরকম কিছু বলনি যদিও, কিন্তু আমি নিজেই যদি এখন এরকম একটা কাহিনী তোমাদের সঙ্গে ভাগ করে নিই তাহলে তোমরা শুনবে তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, অবশ্যই শুনবো, আপনি বলুন। এ কি আর বলে দিতে হয়, আপনি বলবেন আর আমরা শুনবো না? সেই আকর্ষণেই যে আপনার কাছে আসা। আমি আর কিশোরী বলে উঠলাম, সত্যি তারানাথ নিজে থেকেই আমাদের একটা গল্প শোনাতে চাইছে, এমনটা খুব বেশি ঘটেনি। বুঝতে পারলাম আজকের সংবাদপত্রের কমলকৃষ্ণ মজুমদারের হত্যার খবর পড়া আর এর আগে সুবলার পূর্বজন্মের কথা মনে পড়ে যাওয়া, এই দুই ঘটনা তারানাথকে আজকে কোনো পুরনো ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে। সে আজ সেই কথাই আমাদের বলতে চায়। কিশোরী যতই তারানাথের বলা কথাগুলোকে শুধুই গাঁজাখুরি বা গালগল্প বলে উড়িয়ে দিক না কেন, তারানাথের বলা কথাগুলো শুনতে যে আমাদের দুজনেরই বেশ ভালো লাগে তা কিন্তু অস্বীকার করা যায় না। এই যে আজকে আমরা এখানে মানে মঠ লেনে এসেছি, তা তো শুধু তারানাথের বলা কথাগুলোরই আকর্ষণে। ইতিমধ্যে আমার চা খাওয়া হয়ে গিয়েছে। দেখলাম কিশোরী আর তারানাথও চা খাওয়া শেষ করে ফেলেছে। ফাঁকা চায়ের কাপটা রেখে দিয়ে নারকেলের মালাটা কাছে টেনে নিয়ে একটা সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিয়ে তারানাথ বলতে শুরু করলো, বেশ, তাহলে শোনো।
তোমরা এই একটু আগেই বিষ প্রয়োগ করে একটি হত্যার ঘটনা শোনালে আমাকে। আমি যে এই ঘটনার কথা সকালে শুনিনি এমনটা নয়, তখন থেকেই সুবলার কথা আর অনেক বছর আগে ঘটে যাওয়া অন্য একটি ঘটনার কথা আমার খুব মনে পড়ছে। সুবলার কথা তো তোমরা আগেই শুনেছ, সেই নিয়ে নতুন করে আমার আর তোমাদের কিছু বলার নেই। অন্য ঘটনাটির কথাই এখন তোমাদের বলি, শোনো। একদিন এই মটলেনের বাড়িতেই এমনই এক বিকেলে বসে আছি। সামনে বেশ কিছু মানুষ বসে আছে। কেউ এসেছে হাত দেখাতে, কেউ এসেছে কুষ্টি বিচার করতে। আমিও সেসব নিয়ে ব্যস্ত। এমন সময় ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ডাকতে ডাকতে একজন ঢুকলো আমার ঘরে। দেখলুম সে আমাদের পাড়ারই ছেলে নিমাই। বললুম, কিরে নিমাই, কি হয়েছে? বস বস, একটু বসে তারপর কথা বল। খুব হাঁপাচ্ছিস তো? কিন্তু নিমাই বসলো না। সে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, ঠাকুরমশাই, আমার বউটাকে বাঁচান ঠাকুরমশাই। আপনি না বাঁচালে সে যে মরে যাবে ঠাকুরমশাই। কিছু একটা করুন ঠাকুরমশাই, কিছু একটা করুন। নিমাইয়ের কথায় আমি কিছুই বুঝতে পারলুম না। বললুম, কি হয়েছে তোর বউয়ের নিমাই? খুলে না বললে আমি বুঝবো কি করে? আপনি আমাদের মা বাপ ঠাকুরমশাই, আমার বউটারা বাঁচান ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচান। না হলে যে সংসারটা পুরো ভেসে যাবে, একদম সংসারটা একদম ভেসে যাবে। কি হয়েছে কি সেটা তো বলবি। ঠাকুরমশাই, সে যে মরতে বসেছে, তারে সাপে কেটেছে। সাপে? এইখানে সাপ এলো কোত্থেকে রে? এইখানে নয় ঠাকুরমশাই, এইখানে নয়। সে তার বাপের বাড়ি গিয়েছিল ভদ্রেশ্বরে। কালকেই গেল, বলে গেল 2 দিন সেখানে থেকে তারপর এখানে ফিরবে। কিন্তু কিন্তু এক্ষুনি তার বাপের বাড়ির দেশ থেকে একটা ছেলে এসে বলল যে আমার বউকে সাপে কেটেছে। সে কি রে? চল দেখি, তবে যাই একবার। আমার আর নিমাইয়ের কথোপকথন এখানে উপস্থিত সকলেই শুনেছে। তখন তারাও বুঝতে পেরেছে সেই মুহূর্তে তাদের হস্তবিচার আর কোষ্ঠী বিচারের থেকে অনেক বেশি প্রয়োজনীয় হলো আমার ভদ্রেশ্বরে যাওয়া। তাই অন্য কিছু না বলে, ঠাকুরমশাই আমরা তবে পরে আসব, এই বলেই বিদায় নিল। আমিও আর কাল বিলম্ব না করে নিমাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লুম। ট্রেনে আসতে আসতে কথা হলো নিমাইয়ের সঙ্গে। আচ্ছা নিমাই, তুমি তো বললে তোমার স্ত্রীকে সাপে কেটেছে, আর সেই খবর তার বাপের বাড়ি একজন ছেলে একটু আগে এসে তোমাকে দিয়ে গেল। আগে হ্যাঁ ঠাকুরমশাই, একটা ছেলে, কম বয়সী ছেলে, সে এসে বললে যে প্রতিমা দিদিকে সাপে কেটেছে, এক্ষুনি চলুন। আমি সেই খবরটা শুনেই মাথা ঠিক রাখতে না পেরে আপনার কাছে ছুটে এলাম। আগে আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই, আপনি কিছু একটা করুন। তা তুমি সেই ছেলেটিকে আগে কখনো দেখোনি? না তো, আগে তো কখনো দেখিনি। কিন্তু এমন কেন বলছেন ঠাকুরমশাই? না, এমনি জিজ্ঞাসা করলুম। সেই ছেলেটি কি তোমায় আগে থেকে চিনতো? সে কথা তো বলতে পারবো না। সে যখন আমায় এসে বলল যে আমার বউকে সাপে কেটেছে, তখন আমি তাকে কোনো কথা জিজ্ঞাসা করবার মতো অবস্থাতেই ছিলুম না। সঙ্গে সঙ্গে আপনাকে এসে বললুম কথাটা। এরপর নিমাইয়ের সঙ্গে আরও কিছু কথা হতে লাগলো। আমি প্রধানত তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। স্ত্রীকে সে খুবই ভালোবাসে। খুব বেশি বছর হয়ওনি তাদের বিয়ে হয়েছে। নিমাই বা তার স্ত্রী প্রতিমা, তাদের দুজনেরই বয়স কম। জিজ্ঞাসা করলুম, তোমাদের ছেলে এখন কার কাছে আছে নিমাই? সে তো খুবই ছোট। হ্যাঁ ঠাকুরমশাই, সে খুবই ছোট, 2 বছর বয়সও হয়নি এখনো তার।
তার মা তো তাকে নিয়ে যায়নি নিজের বাপের বাড়িতে। যাওয়ার আগে সে বলল, খোকাকে দেখে রেখো, ওকে নিয়ে গেলুম না। আমি এতদিন পরে বাপের বাড়ি যাচ্ছি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সঙ্গে গল্পগাছা করেই কেটে যাবে। খোকার যদি অযত্ন হয় তার থেকে এই ভালো এখানেই থাকছে। দুদিনের তো ব্যাপার, তারপর তো আমি চলেই আসবো। ও কটা দিন দেখতে দেখতে কেটে যাবে। বউয়ের কথায় আমি আর অমত করলুম না। ভেবেছিলুম সত্যিই তো কটা দিনের ব্যাপার, ও দেখতে দেখতে কেটে যাবে। ও ওখানে গেলে হয়তো খোকা আমার অযত্নে থাকবে, সময় মতো খাওয়াও হবে না। তখন কি আর আমি জানতুম ঠাকুরমশাই এই ঘটনা? বলতে বলতে নিমাই একবার হাত দিয়ে তার চোখের কোণ দুটো মুছে নিল, তারপর আবার বলল, আমি খোকাকে বাড়িতেই রেখে এসেছি আমার মায়ের কাছে। মা আমার বউটারে দেখতে পারে না বটে, তবে আমার খোকাকে খুব ভালোবাসে। খোকার কোনো অযত্ন হতে দেবে না মা। হাজার হোক নিজের নাতি তো, বংশপ্রদীপ। দেখতে দেখতে ভদ্রেশ্বর চলে এলো। আমরা ট্রেন থেকে নেমে গেলুম। নিমাই বলল, ঠাকুরমশাই, এখান থেকে 2 মাইল পথ হাঁটতে হবে। আজকের দিন হলে কি হতো বলতে পারি না, কিন্তু তখনও আমি ভালোই হাঁটতে পারি। তোমাদের তো বলেইছি, এককালে আমি ঘরে কম আর পথে বেশি থাকতুম। যাই হোক, দেখা গেল নিমাই আমার থেকে বয়সে ছোট হলে কি হবে, সে বরং হাঁটায় আমার থেকে রীতিমতো পিছিয়ে পড়েছে। কিন্তু আশ্চর্য হলুম নিমাইয়ের শ্বশুর বাড়ির গ্রামে পৌঁছে। অবশ্য আমাদের আগে নিমাইয়ের শ্বশুর বাড়ির গ্রামের লোকেরাই আশ্চর্য হলো তাকে দেখে। তারপর নিমাই যখন গ্রামের একজন ছেলেকে ডেকে প্রতিমার কথা জিজ্ঞাসা করল, তখন সে একেবারে হেসে লুটোপুটি খেয়ে বলল, নিমাইদার যে বিরহ আর সহ্য হচ্ছে না গো। প্রতিমা দিদি 2 দিন এসেছে কি আসেনি, অমনি তুমি একেবারে গ্রামে চলে এসেছে যে। তাই এসেই যখন পড়েছো, তখন আমায় মিশি মিশি শুধাও কেন, নিজেই যাও না। আর 2 পা হাঁটলেই তো তোমার শ্বশুর ঘর। বলেই সে হাসতে হাসতে দৌড় লাগালো। পিছন ফিরে তাকিয়ে একবার বলল, আমি যাই, গিয়ে খবর দিই তাদের। গ্রামে জামাই কুটুম এসেছে বলে কথা। বলতে বলতে হাসতে হাসতে সে দৌড়ে চলে গেল। আমি আর নিমাই পথের মাঝে দাঁড়িয়ে রইলুম কিং কর্তব্য বিমূঢ় হয়ে। কিছুক্ষণ পরে নিমাই প্রথম কথা বলল, তার মানে ঠাকুরমশাই, তার মানে কি? তার মানে তোমার স্ত্রী প্রতিমা সে সুস্থ আছে। আপনি ঠিক বলেছেন ঠাকুরমশাই, আপনি একদম ঠিক বলেছেন। আমার বউ নিশ্চয়ই সুস্থ হয়ে উঠেছে। ওরা নিশ্চয়ই বড় কোনো ওঝাকে ডেকেছিল। জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়, জয় মা, জয় মা, জয় মা। বলতে বলতে নিমাই হাসতে হাসতে একেবারে কেঁদেই ফেলল। তারপর চোখের জল মুছে আবার হাসতে হাসতে সে যেতে লাগলো গ্রামের পথ ধরে। বুঝলুম সে তার শ্বশুর বাড়ি চলেছে। আপনাকে শুধু শুধুই কষ্ট দিলুম ঠাকুরমশাই, তবে কষ্ট করে এসেছেন যখন, তখন আরও একটু কষ্ট করুন। আমার শ্বশুর বাড়িতে কিছু খেয়ে আজকে রাতটা কাটিয়ে তারপর কাল ভোরে না হয় আপনি ফিরে যাবেন কলকাতায়। আজকে আপনাকে ছাড়ছি না। সে আমি আজকে যাচ্ছিও না নিমাই, রাতটা এই গ্রামেই থাকবো। তবে কি জানো, তুমি নিজেই এখানে কুটুম্ব, তার ওপর তুমি আবার আমাকে অতিথি হয়ে থাকতে বলছো, সেটা কি ভালো দেখায়? ওদের ওপর অযথা চাপ পড়ে যাবে। তার থেকে বরং আমি এখানে কাছে পিঠে কোনো মন্দিরেই থেকে যাব। আমি আপত্তি করলুম বটে, কিন্তু আমার সেই আপত্তি ধোপে টিকল না। নিমাই প্রায় জোর করেই আমাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে গেল। সেখানেও
কেউ আমাকে ছাড়তে চাইল না। অগত্যা সেই রাতের জন্য আমাকে সেই বাড়িতেই থেকে যেতে হলো। নিমাই তার শ্বশুর বাড়িতে পৌঁছে জামাই আদর পেল। আমার খাতির যত্নও কিছু কম হলো না। রাতে খাওয়া দাওয়ার পর সকলে যে যার ঘরে শুতে চলে গেল। আমার জন্য সেই বাড়িতেই একটি ঘরের ব্যবস্থা করা হলো। সকলে চলে যেতে আমি নিমাইকে বললুম প্রতিমাকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসার জন্য। আমার কথাই প্রথমটাই তারা অবাক হলেও অবশেষে তারা এলো। আমি এই বাড়িতে ঢুকেই যে লক্ষণগুলো বুঝতে পেরেছিলুম, এতক্ষণে তাদের সেই কথা বলার সুযোগ পেলুম। তবে তার আগে আরও কিছু কথা বলে নিতে হলো। তার আর আমার এখানে আসার কারণ সে এখনো প্রতিমাকে জানায়নি। এখন আমার সামনে এসে সেই কথা প্রতিমাকে বলতে সে খুবই অবাক হলো। সে কি, আমাদের গ্রামের লোক আমার নাম করে তোমাকে এমন কথা কেন বলবে? আরে সেটা তো আমিও জানতে চাই। সেই ছেলেটাকে তো আজ তোমাদের বাড়িতে বা এই গ্রামে কোথাও দেখলাম না। তাদের কথা শুনে বুঝলুম আমার আশঙ্কাই সত্যি হতে চলেছে। বললুম, নিমাই, তুমি বোধহয় তার নাম জানো না। নিমাই আমতা আমতা করে বলল, আসলে ঠাকুরমশাই, তখন আমার বউকে সাপে কেটেছে শুনে আমি এতটাই দিশাহারা হয়ে পড়েছিলাম যে তার নাম আমার আর জিজ্ঞাসা করা হয়নি। নাম জিজ্ঞাসা করেও কোনো লাভ হতো না। শোনো, তোমাদের একটা কথা বলি। এই বাড়িতে ঢোকার সময়ই আমি কিছু লক্ষণ বুঝতে পারি। সেই লক্ষণগুলো আর যাই হোক ভালো কিছু নয়। কেউ তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে। সেই জন্যই মিথ্যা খবর দিয়ে তোমাকে কলকাতা থেকে এখানে ডেকে পাঠিয়েছে। নিমাই, প্রধানত তোমার ক্ষতি করাই তার মুখ্য উদ্দেশ্য। আজ রাতে তোমরা এক ঘরে থেকো না। নিমাই, তুমি আমার ঘরেই আজ রাতটা থেকো। আর তোমরা দুজনেই রাতে আর ঘরের বাইরে বার হয়েও না। কাল সকাল হলে আমি দেখছি কি করতে পারি। আমার কথাই নিমাই আর প্রতিমা দুজনেই দেখলুম আশ্চর্য হয়েছে। প্রতিমা বলল, কিন্তু ঠাকুরমশাই, এখানে কে আমাদের ক্ষতি করতে চাইবে? সকলেই তো আমাদের নিজেদের লোক। ক্ষতি করতে চাই, নিমাইয়ের ক্ষতি করতে চাই, তাতে তোমারও ক্ষতি করা হবে। এখন এত প্রশ্ন করো না। কাল সকালে আমি সব বলবো। শুধু একটা কথা মনে রেখো, আজ রাতে কিছুতেই নিজের ঘরের বাইরে বেরোবে না। এমনকি যদি নিজের কোনো মানুষ ডাকে, যদি কোনো বিপদের কথা বলে, তাহলেও না। মনে থাকে জানো। আর একটা কথা, আজ রাতে নিমাই যে তোমার সঙ্গে এক ঘরে ঘুমোয়নি, সেই কথাটা তোমরা দুজনেই কাউকে বলতে পারবে না। তোমার ঘরে আজ রাতে যদি কোনো আক্রমণ হয়, তাহলেও ভয় পাবে না। জানবে তোমার স্বামী যতক্ষণ আমার সঙ্গে আছে ততক্ষণ সে নিরাপদ। কিন্তু কাল সকালে সূর্য ওঠার আগে যদি কেউ জেনে যায় যে নিমাই তোমার ঘরে নয়, আমার ঘরে আছে, তাহলে তার বিপদ বাড়বে। তাই রাতে তোমার ঘরে কোনো আক্রমণ হলেও আতঙ্কিত হয়ে এমন কিছু করবে না যাতে কেউ জেনে যায় নিমাই তোমার ঘরে নেই। এমনকি এই বাড়ির কোনো মানুষও যেন এই কথা জানতে না পারে। সাবধান। দেখলুম আমার কথায় প্রতিমা খুবই ভয় পেয়ে গিয়েছে। সে ভয়ে ভয়ে ঘাড় নেড়ে আমার কথাই সম্মতি জানালো। নিমাই জিজ্ঞাসা করল, কিন্তু ঠাকুরমশাই, আমার বউয়ের যদি কোনো বিপদ হয়,
আপনি কী সব আক্রমণ হওয়ার কথা বলছেন? আজ রাতে যদি ওর উপর ওই আক্রমণ হয় তাহলে কি হবে ঠাকুরমশাই? হ্যাঁ, ও রাতে একা ঘরে ঘুমোবে, কোনো বিপদ হলে সাহায্য করা তো দূর, আমরা তো কেউ জানতেই পারবো না। আজ তুমি এই বাড়িতে আসার আগে এই কটা দিন তোমার স্ত্রী যেভাবে ঘুমোতো আজও সেইভাবেই ঘুমোবে। তুমি চিন্তা করো না, ওর কোনো ক্ষতি হবে না। বরং আজ রাতে তুমি ওর সঙ্গে থাকলেই ওর ক্ষতির আশঙ্কা রয়েছে। তারপর প্রতিমার উদ্দেশ্যে বললুম, মা, তুমি যথেষ্ট বুদ্ধিমতী, আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছ। নিজের স্বামীর মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য এইটুকু করতে পারবে না? একদম ভয় পাবে না মা, মহাকাল তোমার সহায় হন। আমার কথা শুনে প্রতিমা হাত জোর করে কপালে ঠেকিয়ে নমস্কার করল, আর দেখা দেখি নিমাইও নমস্কার করল। বুঝলুম আসন্ন অজানা বিপদের থেকে রক্ষা পাওয়ার জন্য তারা স্বামী স্ত্রী মহাকালকে স্মরণ করে প্রণাম করল। আমিও মনে মনে তাঁকে প্রণাম জানালুম। এরপর নিমাই প্রতিমাকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। আমিও সঙ্গে সঙ্গে গেলুম। তারপর নিমাইকে নিয়ে ফিরে এলুম সেই ঘরে যেখানে আমাকে থাকতে দেওয়া হয়েছে। নিমাইয়ের গাত্রবন্ধন করে আমরা শুয়ে পড়লুম। নিমাই ছাড়া আজ রাতে আর কারোর কোনো মানুষের প্রত্যক্ষ ক্ষতির আশঙ্কা ছিল না, তাই কারোর গাত্রবন্ধন করলুম না। রাত বাড়ল। নিমাই একসময় আমার পাশেই ঘুমিয়ে পড়ল। আমি জেগেই রইলুম। আজ রাতেই বিপদ আসতে পারে। অনেক রাতে নিজের অজান্তেই কখন যে দু চোখে ঘুম নেমে এসেছিল বুঝতে পারিনি। পথশ্রমে ক্লান্ত ছিলুম বলেই বোধহয় নিদ্রা দেবীর বশীভূত হয়ে পড়েছিলুম। ঘুম ভাঙল একটা তীব্র শীষের শব্দে। পাশে তাকিয়ে দেখি নিমাই তখনও অকাতরে ঘুমোচ্ছে। আমি খানিকক্ষণ বসে রইলুম, অপেক্ষা করতে লাগলুম এরপরে আর কোনো অস্বাভাবিক শব্দ শোনা যায় কিনা তার জন্য। প্রথমে বেশ কিছুক্ষণ কোনো শব্দ শুনতে পেলুম না। তারপর আরও একটা শীষের শব্দ হলো, তবে এবার আর আগের মতো জোরে নয়। বুঝলুম বিপদ আসন্ন। আর অপেক্ষা করা ঠিক হবে না। এবার আমায় ঘরের বাইরে বেরোতেই হবে। আমি ঘরের বাইরে বেরোতে যাব এমন সময় আবার একটা শব্দ শুনতে পেলুম। এবার আর কোনো শীষের শব্দ নয়, কোনো কিছু একটা যেন মেঝের উপর দিয়ে ঘষতে ঘষতে কোথাও যাচ্ছে। আস্তে আস্তে শব্দটা তীব্র হতে লাগলো, যেন আমাদের এই ঘরের দিকেই এগিয়ে আসছে। এক সময় শব্দটা তীব্রতম হলো, তারপর আবার কমতে কমতে প্রায় মিলিয়ে গেল। তার কিছুক্ষণ পরেই একটা তীব্র জ্যান্ত মরণ আর্তনাদ শুনতে পেল। তার অনতি বিলম্বে একটা নারী কণ্ঠের তীব্র আর্তনাদ আর চিৎকার করে কান্নার আওয়াজ শোনা গেল। রাতের নিস্তব্ধ অন্ধকারকে যেন খান খান করে দিয়ে গেল সেই শব্দ। তারপর আবার আবার সেই মেঝেতে ঘষতে ঘষতে কিছু চলার আওয়াজ পেল, তবে এবার সেই আওয়াজটা অনেক কম সময়ের জন্য হলো, যেন খুব দ্রুত কিছু একটা মেঝের উপর দিয়ে ঘষতে ঘষতে চলে গেল। এতক্ষণে সেই জ্যান্ত আওয়াজ থেমে গিয়েছে। নারীকণ্ঠের আর্তনাদ থেমে গিয়ে কান্নার আওয়াজও এখন স্তিমিত হয়ে এসেছে। বাড়ির অন্য সকলে এইসব অনাকাঙ্ক্ষিত শব্দে সচকিত হয়ে জেগে উঠেছে।
আমি আমার পাশে শুয়ে থাকা নিমাইয়ের দিকে তাকালুম। সে এখনো একইভাবে ঘুমিয়ে আছে, যেন সারা পৃথিবীতে কোথাও কিচ্ছু ঘটেনি। যে নারী কণ্ঠ শুনতে পাচ্ছিলুম তা যে কার, সেই নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। আমি জানতুম আজ রাতেই ঘুমন্ত প্রতিমার ঘরে কেউ আঘাত হানবে, তবে তাতে প্রতিমার কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে প্রতিমার পাশে ঘুমন্ত অবস্থায় যে থাকবে তার। তাই আগে থাকতেই নিমাইকে প্রতিমার সঙ্গে এক ঘরে ঘুমোতে বারণ করেছিল। আর আমার আশঙ্কা যে সত্যি ছিল তা তো এখন প্রমাণিত হয়ে গেল। বাড়ির সব মানুষ এতক্ষণে যে যার ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। প্রতিমার নিমাইয়ের নাম ধরে সকলে ডাকাডাকি করতে লাগলো। এরই মধ্যে কয়েকজন আমার ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলো। আমি ঘরের ভিতর থেকেই জানিয়ে দিলুম আমি ঠিক আছি, কিন্তু ঘরের দরজা খুললুম না। বুঝতে পারছিলুম আমার এই রূপ আচরণে বাড়ির সকলেই যার পর নাই বিস্মিত হয়েছেন, কেউ কেউ বিরক্তও হয়েছেন। কিন্তু সেই মুহূর্তে আমার পক্ষে ঘরের দরজা খোলা সম্ভব ছিল না, কারণ দরজা খুললেই সেখানে উপস্থিত সকলেই জেনে যেত যে নিমাই রাতে প্রতিমার ঘরে নয়, আমার ঘরে ঘুমোচ্ছে। আর এই কথাটা সূর্যোদয়ের আগে কেউ জেনে যাক সেটা আমি চাইছিলুম না। তাই শত ডাকাডাকিতেও আমি আমার ঘরের দরজা খুললুম না। দরজা না খুললেও বাড়ির লোকেদের কথা আমি বন্ধ ঘরের ভিতর থেকেই শুনতে পাচ্ছিলাম। তাদের কথা থেকে বুঝতে পারলুম প্রতিমাও নিজের ঘরের দরজা খোলেনি। কি হলো কিছুই বুঝতে পারলাম না, তুই বুঝলি কিছু? কই, আমিও তো কিছুই বুঝলাম না গো। আওয়াজ হলো, কাঁদলো, তারপর দৌড়ও খুললো না। কি মানে কিছু ব্যাপার হলো নাকি? কি জানি বাবু, শহরে লোকেদের রকম সকমই আলাদা। বলে কি না আমি ঘরে আছে, দৌড় খুললে নাকি তার ঘুম ভেঙে যাবে। এমন ঢঙের কথা কখনো শুনেছিস? অন্য কেউ যেন স্বামীর সাথে ঘর করেনি, ও একাই করছে, বেকালে বটে। এইরূপ নানান কথা আমার কানে আসতে লাগলো। শুধু প্রতিমাই নয়, এত ডাকাডাকি সত্ত্বেও আমিও যে দরজা খুলিনি সেটাও তাদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। আমি মনে মনে প্রতিমার বুদ্ধির প্রশংসা না করে পারলুম না। সে নিজে ভয় পেয়েছে, তবুও ঘরের দরজা খোলেনি। ফলে বাড়ি বা বাড়ির বাইরের কোনো মানুষের পক্ষে জানা সম্ভব হয়নি যে নিমাই রাতে ওই ঘরে নয়, এই ঘরে আছে। কিন্তু এত আওয়াজেও নিমাইয়ের ঘুম না ভাঙা আমাকে যথেষ্ট চিন্তায় ফেলল। আমি জানতুম নিমাইয়ের এই ঘুম স্বাভাবিক নয়। যে তার ক্ষতি করতে চায় তার প্রভাবেই নিমাই আজ রাতে এইভাবে ঘুমোচ্ছে। কোনোভাবে রাতটা কেটে গিয়ে পরের দিন সূর্যোদয় হলেই সঙ্গে সঙ্গে নিমাইয়ের ওপর থেকে এর প্রভাব কেটে যাবে, সে জেগে উঠবে। তবুও নিমাইয়ের জন্য আমার চিন্তা হতে লাগলো। বাকি রাতটা আমি না ঘুমিয়ে নিমাইয়ের পাশে বসে এক মনে মহাকালকে ডাকতে লাগলো। রাত শেষ হতে আর বেশি দেরি ছিল না। ঘরের একটি মাত্র খোলা জানালা দিয়ে হালকা রক্তিম আভা ঘরের মধ্যে প্রবেশ করে আসন্ন সূর্যোদয়ের আভাস দিয়ে গেল। একটু পরেই নানা রকম পাখির কলতান শুনতে পেলুম। কলকাতায় থাকতে থাকতে কতদিন যে এমন সুন্দর দৃশ্য আর শব্দ আমার চক্ষু কর্ণের মনোরঞ্জন করেনি। নিমাইয়ের দিকে তাকিয়ে দেখলুম
সে এখনো অঘোরে ঘুমোচ্ছে। এই ঘুম সাধারণ নয়, তাই এই ঘুম সহজে ভাঙারও নয়। যখন কোনো বিশেষ ক্রিয়ার দ্বারা কাউকে ঘুম পাড়ানো হয়, তখন বিপরীত ক্রিয়া না করলে অথবা নির্দিষ্ট সময় অতিবাহিত না হলে তার ঘুম ভাঙে না। এতক্ষণ আমি তার ঘুম ভাঙানোর কোনো চেষ্টা করিনি, তবে এইবার মহাকালের নাম স্মরণ করে আমার ঝোলা থেকে গঙ্গা জলের শিশি বার করে কিছুটা গঙ্গা জল নিমাইয়ের চোখে মুখে ছিটিয়ে দিলুম। কিছুক্ষণের মধ্যেই তার ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে উঠে বসল। আমার বউ সে কেমন আছে ঠাকুরমশাই? হ্যাঁ, সে কেমন আছে? সব কিছু ঠিক আছে নিমাই, আজকে অনেক কাজ আছে, তুমি উঠে পড়ো। বাড়ির কেউ উঠে পড়ার আগে সকলের অগোচরে তোমাকে তোমার স্ত্রীর ঘরে ফিরে যেতে হবে। নিমাই আমার কথা মতো তাড়াতাড়ি উঠে পড়ল। তারপর আমরা দুজন প্রতিমার ঘরের দরজায় ধাক্কা দিল। প্রতিমা, তাড়াতাড়ি দরজা খোলো মা, ভোর হয়ে গিয়েছে, এখন আর কোনো ভয় নেই। প্রতিমা বোধহয় রাতের আক্রমণের পর থেকে জেগেই বসেছিল। আমাদের আর দ্বিতীয়বার তাকে ডাকতে হলো না, তার আগেই সে এসে দরজা খুলে দিল। কাল রাতে যে প্রতিমাকে দেখেছিলুম আর আজ সকালে যে প্রতিমাকে দেখলুম, তাদের মধ্যে অনেক পার্থক্য। এই একটা রাতের বিভীষিকা প্রতিমার শরীরে আর মনে তার ছাপ রেখে গিয়েছে। তার চোখের তলায় কালি পড়েছে। আগের সেই ছটপটে ভাবটা চলে গিয়ে এখন সে অনেক শান্ত। এই একটা রাত তাকে আগের থেকে অনেক বেশি পরিণত করে তুলেছে। কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমায় এমন কেন লাগছে? কি হলোটা কি? প্রতিমাকে দেখে নিমাই প্রায় আর্তনাদ করে উঠল। ভেতরে এসো, সব বলছি। ভেতরে আসুন ঠাকুরমশাই। প্রতিমা তার ঘরের দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। আমরা ঘরে প্রবেশ করার পর সে আবার তার ঘরের দরজা বন্ধ করে দিল। এই ঘরটা বেশ খোলামেলা, দুটো বড় বড় জানলা রয়েছে। এতক্ষণে সূর্যোদয় হয়ে গিয়েছে। জানালা দিয়ে কিছুটা আলো প্রবেশ করছে ঘরের ভিতরে। সেই আলোতে ঘরের মেঝের দিকে তাকিয়ে নিমাই যা দেখতে পেল, তাতে সে স্পষ্টতই শিউরে উঠল। ও কি হয়েছে? হ্যাঁ, কার কি হয়েছে? ব্যাপারটা ঘরে ঢুকেই আমিও দেখতে পেয়েছি, তবে এই রকম কিছু যে দেখতে পাওয়া যাবে সেই ব্যাপারে আমি আগে থেকেই জানতুম। তাই নিমাইয়ের মতো অত তীব্র অনুভূতি আমার হলো না। এইবার প্রতিমা আর নিজেকে ধরে রাখতে পারল না। দুই হাতে মুখ ঢেকে মেঝেতে বসে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। নিমাই যে কি করবে ভেবে পেল না। মেঝের ওপর একটা বিড়ালের মৃতদেহ পড়ে রয়েছে, চারপাশে রক্ত। বিড়ালটাকে যেন কেউ প্রবল আক্রোশে নিজের ধারালো নখ দিয়ে আঁচড়েছে। তার সারা শরীরে আঁচড়ের দাগ, গলার কাছে গভীর ক্ষত। সেই ক্ষত দেখে বোঝা যায় মৃত্যুর আগে বিড়ালটাকে বেশিক্ষণ কষ্ট সহ্য করতে হয়নি। এই তীব্র আঘাত একবারই নেমে এসেছিল তার ওপর, আর তাতেই তার পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে। আমার মনে পড়ল, কাল রাতে আমি একবারই জান্তব মারণ আর্তনাদ শুনতে পেয়েছিলাম। কিন্তু এমনটা হলো কি করে? আর এটা তো তোমার শোবার বিছানা,
আর একটু এদিক ওদিক হলেই তো তুমি। আমার কিছু হতো না। বিড়ালটাকে আমি আমার বিছানায় আমার পাশে নিয়ে শুয়েছিলাম। কাল রাতে তুমি যদি এই ঘরে থাকতে, তবে ওই জায়গায় তোমার শোয়ার কথা ছিল। প্রতিমা কোনো মতে কথা কটি বলল, তারপর নিজেকে একটু সামলে নিয়ে আবার বলল, কাল রাতে যখন এই ঘটনা ঘটে তখন আমি খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কিছুক্ষণের জন্য নিজের মধ্যে ছিলাম না, কিন্তু তারপর নিজেকে সামলে নিই। বুঝতে পারি ঠাকুরমশাই আমাদের কত বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন। এরপর বাড়ির লোকেরা দরজা খুলতে বললেও আমি তাই একবারের জন্যও দরজা খুলিনি। কাউকে জানতে দিইনি যে তুমি এই ঘরে নয়, ঠাকুরমশাইয়ের সঙ্গে ঠাকুরমশাইয়ের ঘরে ঘুমিয়েছ। কিন্তু কি আশ্চর্য, রাতে এত কিছু ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। ঘুমই ভাঙলো না আমার। আমি নিমাইকে আর প্রতিমাকে বুঝিয়ে বললুম কেন এত মানুষের এত ডাকাডাকি চিৎকার কোনো কিছুই নিমাইয়ের ঘুম ভাঙাতে পারেনি। তখনও বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি। প্রতিমা চোখের জল ফেলতে ফেলতে তার প্রিয় বিড়ালটার মৃতদেহ সরিয়ে ফেলে, জায়গাটা জল দিয়ে পরিষ্কারও করে ফেলল। এখন আর কারোর পক্ষেই বোঝার উপায় রইল না কাল রাতে এই ঘরের মধ্যে কি ঝড় বয়ে গিয়েছে। সকাল হওয়ার পর বাড়ির সকলে ঘুম থেকে উঠল। তাদের দেখে মনে হলো আমার প্রতি তাদের কোনো বিরূপ মনোভাব নেই, কিন্তু প্রতিমাকে দেখা মাত্রই তারা নানান রকম বিরূপ মন্তব্য করতে লাগলো। এটা বুঝতে কারোরই বাকি রইল না। কাল রাতে অতবার দরজা ধাক্কা দেওয়ার পরেও প্রতিমা নিজের ঘরের দরজা না খোলায় তারা সকলেই প্রতিমার ওপর যারপরনায় বিরক্ত। বুঝতে পারলুম আমাকেই তাদের সঙ্গে কথা বলে এই ভুল বোঝাবুঝি মিটিয়ে দিতে হবে। আমি বাড়ির মধ্যে সব থেকে প্রাচীন মানুষের সঙ্গে কথা বলতে চাইলুম। প্রতিমা তাকে বড় ঠাম্মা বলে ডাকে। আসলে তিনি হলেন প্রতিমার বাবার ঠাকুমা। নবদ্বীপের এই বৃদ্ধার সঙ্গে দেখা করে গতকাল রাতে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা বললুম। তার ঘরে সেই সময়ে আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তারা সকলেই আমার কথা শুনলেন। তখন তারা বুঝতে পারলেন কেন আগের রাতে প্রতিমা অত ডাকাডাকির পরেও নিজের ঘরের দরজা বন্ধই রেখেছিল। আমার সব কথা শুনে বৃদ্ধা অনেক পুরনো দিনের একটা কাহিনী শোনালেন আমাদের। আমাদের মেয়ে আর জামাইকে কাল রাতে প্রাণে বাঁচিয়েছো তুমি। কি বলে যে তোমাকে আমি ধন্যবাদ জানাবো জানি না বাপু। অনেক বছর আগে আমাদের পরিবার এক দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে যায় আর এক ভয়ানক অভিশাপের কবলে পড়ে। আমি সেই অভিশাপের কথা আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছিল। তিনি শুনেছিলেন আবার তাঁর শাশুড়ি মায়ের মুখে। আমার দিদি শাশুড়ির সময় সেই দুর্ঘটনা ঘটে। এই পরিবারের বউদের উপর নির্দেশ ছিল সেই অভিশাপের কথা পরের প্রজন্মের মেয়ে বউ সবাইকে যেন তারা জানিয়ে দেয়। বলা হয়েছিল এই অভিশাপের কথা যেন কেউ কখনো না ভুলে যায়, আর যদি ভুলে যায় তাহলেই সর্বনাশ হয়ে যাবে গো। অনেক বছর আগের ঘটনা তো, তাই বোধহয় ওই প্রতিমার মা প্রতিমাকে এই অভিশাপের কথা বলার প্রয়োজন বোধ করেনি।
আর আর দেখো, অমনি অমনি সেই অভিশাপখানা সত্যি হতে বসেছিল। এই গ্রাম তোমরা এখন যেমন দেখছো, আমার দিদি শাশুড়ির সময় তেমন ছিল নি। এইখানে চারিদিকে জঙ্গল ছিল, খুব ঘন না হলেও ছিল। বাঘ ছিল বলে কখনো শুনিনি, তবে বাঘরোল ছিল, শিয়াল ছিল, ভাম ছিল, এমন আরো অনেক রকমের জন্তু ছিল, যা এখন আর তোমরা এখানে দেখতে পাবে না। তবে তবে সাপ তখনও ছিল, আজও আছে। তখন আরো বেশি ছিল। বলতে গেলে সেই সময় মানুষ আর অন্য বন্য জন্তুরা প্রায় একসঙ্গেই বাস করত। এখানে একবার একদল যাযাবর শ্রেণীর মানুষ আসে। কোনো একটা মেলা বা উৎসব উপলক্ষে তারা এসেছিল এখানে। তারা নানা রকমের খেলা, ভেলকি এসব জানতো, আর সেসব দেখিয়ে মানুষের মন জয় করে নিত। এতে তাদের উপার্জনও হতো। তোমরা যাযাবর কাকে বলে জানো তো? তারা স্থায়ীভাবে কখনো কোথাও ঘর বাঁধে না। যখন যেখানে থাকতে ইচ্ছা হয় সেইখানে তাঁবু খাটিয়ে কিছু দিন বা কিছু মাস থেকে তারপর আবার তাঁবু গুটিয়ে নিয়ে সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। সেখানেও একই রকমভাবে কিছু দিন বা কিছু মাস থেকে আবার অন্য জায়গায় যায়। এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরেই তারা সারাটা জীবন কাটিয়ে দেয়। কোথাও কখনো তারা থিত হতে জানে নে। কিন্তু এইবার যে যাযাবরেরা এসেছিল তাদের দলের একটি কিশোরী মেয়ে এই গ্রামেরই একটি ছেলেকে পছন্দ করে ফেলল। ছেলেটিও সেই যাযাবর মেয়েটিকে পছন্দ করে ফেলল। কিন্তু কিন্তু এ সমাজ মানলে তো দুজন মানুষ তারা একে অন্যকে পছন্দ করবে কি করবে না সেটাও তো এই সমাজই ঠিক করে দেবে। তারা কতক্ষণ একে অন্যের সঙ্গে কথা কবে, কি নিয়ে কথা কবে, এই সব কিছুর ওপরেই সমাজের সিদ্ধান্তই শেষ কথা বলবে। ছেলেটি গ্রামের প্রান্তে একাই থাকতো, তাহলেও গ্রাম্য সমাজের বিরোধিতা করার মতো সাহস তার ছিল নি। কিন্তু কিন্তু মেয়েটির কথা জানো তো আলাদা। সে যাযাবর, গ্রামের সমাজ কে কি বললো তা মেনে চলার দায় তার নেই। সে ছেলেটিকে বোঝালো দরকার পড়লে ছেলেটিও না হয় যাযাবরদের সঙ্গে গ্রাম ছেড়ে চলে যাবে। মেয়েটির কথায় ছেলেটিও রাজি হলো। তারা ঠিক করলো সামনের অমাবস্যার রাতে যখন আকাশে চাঁদ থাকবে নে সেই সুযোগে অন্ধকারে ছেলেটি চুপি চুপি যাযাবরদের তাঁবুতে চলে আসবে। গ্রামের যে মেলা উপলক্ষে তারা এখানে এসেছিল তা শেষ হয়ে গিয়েছে। যাযাবরদের গ্রামে থাকার প্রয়োজনীয়তাও তাই ফুরিয়েছে। কিছুদিনের মধ্যেই তারা তাঁবু তুলে অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দেবে। তখন ছেলেটির খোঁজও আর কেউ পাবে না। আর মাত্র 2 দিন পরে অমাবস্যা। ছেলেটি তাই মনের আনন্দে থাকে, নদীতে মাছ ধরে, গান গায়, বাঁশি বাজায়, আর লুকিয়ে সেই মেয়েটির সঙ্গে গল্প করে। তারা সাবধানে একে অন্যের সঙ্গে দেখা করে যেন কেউ তাদের দেখতে না পায়।
তারপর অমাবস্যা আসে। সেদিন সকালে ছেলেটির আনন্দ তো একেবারে আকাশ ছোঁয়া। এত আনন্দের আতিশয্যে অন্যান্য দিনের তুলনায় সে একটু অসাবধান হয়ে পড়ে, আর সেটাই তার কাল হয় গো, সেটাই তার কাল হয়ে দাঁড়ায়। হায় কপাল! সেদিন নদীর জলে পা ডুবিয়ে বসে সে বাঁশি বাজাচ্ছিল। এতই তন্ময় হয়ে পড়েছিল যে তার পেছনে মানুষের পায়ের আওয়াজ সে শুনতেও পায়নি। সে জানতো এই জায়গায় যে সে বসে আছে সেই কথা সে আর সেই যাযাবর মেয়েটি ছাড়া আর কেউ জানে না। তাই আলতো করে যখন কেউ ওর কাঁধ স্পর্শ করে সে ভেবে বসে নিশ্চয়ই তার সেই প্রেয়সী। তাই মন খুলে সে তার মনের কথা কহিতে থাকে। কিন্তু কিছুক্ষণ ধরে অনর্গল কথা বলার পরেও যখন সে কোনো উত্তর পায়নি তখন তার কেমন যেন একটা সন্দেহ জাগে। পিছন ফিরে তাকাতেই সে দেখতে পায় তারই গ্রামের অল্প বয়স্ক একটি ছেলেকে। সঙ্গে সঙ্গে চমকে ওঠে সে, থেমে যায় তার বাঁশি, দ্রুত পদে জঙ্গলের মধ্যে ছুটে চলে যায় সে। এদিকে যে ছেলেটি তার সব কথা শুনে ফেলেছিল তার নাম গোপাল, সেও তাড়াতাড়ি গ্রামে ফিরে এসে গ্রামের লোকেদের জানিয়ে দেয় সেই ছেলেটির সেই রাতেই পালিয়ে যাওয়ার খবর। সব শুনে গ্রামবাসীরা রাগে ফুঁসে ওঠে। তাদের কথা অমান্য করার সাহস দেখানো এত বড় অপমান। বদলা নেওয়ার জন্য তৈরি হয় তারা। দিন ফুরিয়ে রাত নামে, ছেলেটি কিন্তু সারাটা দিন তার ঘরে ফেরেনি। গ্রামের লোক যাযাবরদের তাঁবুতে লোক পাঠিয়ে জানতে পারে সে সেখানেও যায়নি। কিন্তু পালিয়ে যাওয়ার আগে একবার না একবার তো তাকে ফিরতেই হবে নিজের কুঁড়েতে। তককে তককে থাকে গ্রামের লোক। এদিকে গোপাল বুঝতে পারে গ্রামের লোকেদের কাছে সব কথা বলে দিয়ে কি ভুলটাই না সে করেছে। তার এই ভুলের জন্যই গ্রামে আজ একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে। সে তখন গ্রামের লোকেদের বারণ করতে যায়, কিন্তু গোপাল একটা বাচ্চা ছেলে, তার কথা গ্রামের মাতব্বররা শুনবে কেন? উল্টে তারা গোপালকে সেই ছেলেটির ঘরের দিকে লক্ষ্য রাখতে কয়। তাকে বলে ছেলেটি ফিরে এলেই যেন শীষ দিয়ে গ্রামের সংকেত পাঠানো হয়। গোপাল প্রথমে রাজি না হলেও যখন গ্রামের মাতব্বররা তার বোনকে মেরে ফেলার হুমকি দেয় তখন সে বাধ্য হয়ে রাজি হয়। গোপাল তার বোনকে বড্ড ভালোবাসে, কোনো কিছুর জন্যই সে তার বোনকে হারাতে পারবে না। রাত নামে, গোপাল ভয় ভয় সেই ছেলেটির ঘরের কাছে জঙ্গলের মধ্যে লুকিয়ে থেকে ঘরের উপর নজর রাখে। অনেকক্ষণ পর কারোর পায়ের আওয়াজ পাওয়া যায়। খুব আস্তে হলেও গোপালের কান এড়িয়ে যায় না সেই আওয়াজ। সঙ্গে সঙ্গে সে শীষ দেয়। কাছে কিছু লোক তৈরি হয়েছিল, তারা লাঠি সোঁটা নিয়ে চুপচাপ হাজির হয় সেই জায়গায়। ঘিরে ফেলে মানুষটিকে, তার মাথায় লাঠির বাড়ি মেরে তাকে ফেলে দেয় মাটিতে। আর তখনই তাদের ভুল ভাঙে। এ তো তাদের গ্রামে সেই ছেলেটি নয় যে চুপি চুপি গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার মতলব করেছিল। এ যে যাযাবরদের সেই মেয়েটি। সর্বনাশ! এখন যদি যাযাবরেরা জানতে পারে তাদের মেয়ের এই হাল হয়েছে, তাহলে তো আর গ্রামের লোকেদের আস্ত রাখবে না। রাতে হয়তো জ্বালিয়ে দেবে সারা গ্রাম। তাহলে উপায় ঠিক করে তারাই। তখনই
কোনো শব্দ না করে চুপি চুপি মাটি খুঁড়ে পুঁতে ফেলতে হবে অজ্ঞান মানুষটিরে। তারপর সেই মতো কয়েকজন যায় কাছেই একটা জায়গায় মাটি খুঁড়তে, আর কয়েকজন মেয়েটির অজ্ঞান হয়ে যাওয়া শরীরটা টানতে টানতে নিয়ে যায় সেখানে। কিন্তু সেখানেও বাদ সাধলো। গ্রামের লোকেরা এতই ব্যস্ত ছিল যে তারা আর কোনো আওয়াজই পায়নি। কিন্তু গোপাল তখনও জঙ্গলের মধ্যেই লুকিয়েছিল। সে আরও একটা আওয়াজ শুনতে পেল, কেউ যেন আসছে। সঙ্গে সঙ্গে সে আবার শীষ দিল। গ্রামের লোক যারা এতক্ষণ মেয়েটিকে মাটিতে পুঁতে দিতে চাইছিল, তারা তাড়াতাড়ি সেই জায়গা ছেড়ে এসে আবার লুকিয়ে পড়ল। এইবার জঙ্গলের মধ্যে থেকে ছেলেটা বেরিয়ে এলো। সে জঙ্গল ছেড়ে একটু এগোতেই লুকিয়ে থাকা গ্রামের লোকেরা বেরিয়ে এলো। প্রথমে লাঠি দিয়ে তাকে মারা হলো, তারপর বিষ মাখানো তীরের ফলার আঘাতে চিড়ে দেওয়া হলো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। যন্ত্রণায় চিৎকার করে উঠল সে, আর সেই চিৎকারে মেয়েটি জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরে পেয়ে মেয়েটি দেখলো তার শরীরের নিচের অংশখানা মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে। কিছুক্ষণের চেষ্টায় সে কোনো মতে নিজেকে মুক্ত করে এগোতে গেল ছেলেটির দিকে। তখন একজন গ্রামবাসী তার পা লক্ষ্য করে একটা বিষ মাখানো তীর ছুড়ল। সেটা বিদ্ধ করলো মেয়েটির ডান পা। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল সে। উঠে দাঁড়াতে গিয়েও আর উঠতে পারল না। এদিকে ছেলেটির উপর তখনও অমানসিক অত্যাচার হয়েই চলেছে। মেয়েটি এবার মাটির ওপর দিয়ে তার শরীরের ওপরের অংশ কোনো মতে ঘষটাতে ঘষটাতে এগিয়ে গেল ছেলেটির দিকে। ছেলেটি তখন মৃত প্রায়। ইতিমধ্যে গোপালী ভয়ানক দৃশ্য দেখে ভয়ে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসেছে। শেষ মুহূর্তে তাকে দেখতে পেয়ে ছেলেটি চিনতে পারলো তাকে। বুঝতে পারলো সকালে নদীর ধারে এই সব কথা শুনে খবর দিয়েছে গ্রামবাসীদের। কোনো মতে সে শেষ কথা বলল গোপালকে লক্ষ্য করে, তোর জন্য আমার আর ঘর বাঁধা হলো না, তোর পরিবারের কেউ। কথা শেষ হলো না তার, একজন গ্রামবাসী তার গলায় সজোরে বিঁধিয়ে দিয়েছে তিনটে বিষ মাখানো তীর একসাথে। মেয়েটি শিহুরে উঠল। তার চোখে মুখে তখন ছিটকে এসে পড়েছে ছেলেটির রক্ত। ছেলেটির না বলা শেষ কথা সম্পূর্ণ করলো সে। কোনো মতে থেমে থেমে বিক্ষিপ্ত কিছু শব্দ বলেছিল সে। পরিবারে ভালোবেসে বিহা, ছেলে বাঁচবক নাই, পলাক টেনে লিয়া বিষ দিয়া মরণ। এরপর মেয়েটিও আর বাঁচেনি। সেই রাতেই তাদের দুজনকেই মাটির তলায় পুঁতে দেওয়া হয়। এরপর কোনো কারণে যাযাবরেরাও আর কোনো খোঁজ করেনি মেয়েটির। তারপর তিনি তাঁবু গুটিয়ে এই গ্রাম ছেড়ে চলে যায়। সেই দিন সেই কথার অর্থ কেউ বোঝেনি গো। কিন্তু এরপর থেকে গোপালের পরিবারের কেউ কখনো নিজেদের পছন্দে বিয়ে করার কথা ভাবতেও পারেনি। নিজেদের পছন্দে বিয়ে নিষিদ্ধ হয়ে যায়। মনে করা হয় কেউ যদি কখনো নিজেদের পছন্দে বিয়ে করে তাহলে যুগলের মধ্যে ছেলেটির মৃত্যু নিশ্চিত। মনে করা হয় তারা যেখানেই থাকুক না কেন সেই ভেলকি জানা যাযাবর মেয়েটির মায়া
তাদেরকে ঠিক টেনে নিয়ে আসবে এই গ্রামে, আর তারপর কোনো না কোনোভাবে বিষ প্রয়োগে মৃত্যু হবে ছেলেটির। এতটা শুনে আমি বেশ বুঝতে পারছিলুম কাল রাতে কেন নিমাইয়ের ওপর আক্রমণের আশঙ্কা ছিল। বুঝতে পারলুম নিমাইকে তার স্ত্রী প্রতিমার প্রাণ সংশয়ের খবর দিয়ে যে ছেলেটি এখানে আসতে বলেছিল তার সম্পর্কে আমার আশঙ্কাই ঠিক। সে আসলে কোনো মানুষ নয়, মায়ার দ্বারা সৃষ্ট মানুষের প্রতিকৃতি মাত্র। তাই নিমাই তাকে আগে কখনো দেখেনি, তাই সে কোনো মতে খবরটা দিয়েই চলে গিয়েছিল। তাকে আর দেখতে পাওয়া যায়নি। কাল এই বাড়িতে পা দিয়েই আমি সেই মায়ার অস্তিত্ব অনুভব করি। এই বাড়িতে রাতে যুগলে একসঙ্গে থাকলে ছেলেটির যে প্রাণ সংশয় আছে তাও বুঝতে পারি। ঠিক সেই কারণেই রাতে নিমাইকে আমি প্রতিমার সঙ্গে এক ঘরে থাকতে দিইনি। প্রতিমার বড় ঠাম্মা আবার বলতে শুরু করলেন, এসব কথা আমার শোনা কথা, আমার দিদি শাশুড়ির মুখে শুনেছিলুম, কিন্তু এই যে গোপাল ছেলেটি কে জানো, সে হলো আমার দিদি শাশুড়ির নিজের ঠাকুরপো। তাই বলছিলুম আমাদের পরিবার একটা দুর্ঘটনার কারণে অভিশপ্ত। আমাদের পরিবারে কখনো ছেলে আর মেয়ে নিজেদের পছন্দে বিয়ে করতে পারেনি, কিন্তু এখন আর সেসব কথা কেই বা শোনে। নিমাই গ্রামে এসে প্রতিমাকে দেখে পছন্দ করে, তারপর প্রতিমার বাবাকে প্রস্তাব দিতেই সে রাজি হয়ে যায়। আমি তখনই প্রমাদ গুনেছিলুম প্রতিমাকে না অকালে বিধবা হতে হয়। আমি বারণও করেছিলুম যাতে এই বিয়ে না হয়, কিন্তু তখন আমার কথা কেউ শুনলেন গো। ভাগ্যিস তুমি ছিলে, তাই এই যাত্রায় ওরা বেঁচে গেল। কিন্তু কতদিন বলো তো, আর কতদিন ওরা ভালো থাকতে পারবে এরম ভাবে? হ্যাঁ, কাল সে ব্যর্থ হয়েছে, আজ দ্বিগুণ রাগ নিয়ে ফিরে আসবে, আমি কয়ে দিলুম। আমি বললুম, কিন্তু সেই অভিশাপ তো ব্যর্থ হয়নি, অভিশাপও ফলেছে। আর কাল যে বা যারা মাঝরাতে সকলে ঘুমিয়ে পড়ার পর প্রতিমার ঘরে এসেছিল তারাও সফল হয়েছে। কাল রাতে প্রতিমার ঘরে একটা অবলা প্রাণকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার কথা শুনে ঘরে উপস্থিত সকলেই ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। একজন বলল, কিন্তু অভিশাপ অনুযায়ী তো প্রতিমার স্বামীর মৃত্যু হওয়ার কথা। তাই হয়েছে, যার সঙ্গে প্রতিমার বিবাহ হয়েছে সেই যদি প্রতিমার স্বামী হয়, তবে কাল রাতে প্রতিমার বিছানায় শুয়ে থাকা বিড়ালটিও প্রতিমার স্বামী ছিল। ওই বিড়ালটি প্রতিমার খুব প্রিয় ছিল, তাই এখানে আসার পর প্রতিমার বান্ধবীরা রসিকতা করে ওই বিড়ালটির সঙ্গে প্রতিমার বিয়ে দিয়েছিল। কাল রাতে বিড়ালটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা করার উদ্দেশ্যেই কাল রাতে নিমাইয়ের ওপর মায়া প্রয়োগ করা হয়। তাই শোয়া মাত্রই সে ঘুমিয়ে পড়ে। শত ডাকাডাকি চিৎকার, কোনো কিছুতেই তার ঘুম ভাঙেনি। আজ সকালে মহাকালের নাম স্মরণ করে ওর চোখে মুখে গঙ্গা জল ছিটিয়ে তবে ওর ঘুম ভাঙাতে হয়েছে। কিন্তু এত কিছু করেও নিমাইয়ের প্রাণ নিতে তারা পারেনি। সেই নিরীহ বিড়ালের প্রাণের বিনিময়ে নিমাইয়ের প্রাণ রক্ষা পেয়েছে। তবে কাল রাতে এই কথা সেই অশুভ শক্তি জানতে পারলে অনর্থ হতো।
সবই মহাকালের কৃপা। আমার বলা কথাগুলো ঘরে উপস্থিত সকলের মনেই আলোড়ন সৃষ্টি করলো। এক রাতের মধ্যে এত কিছু যে ঘটে গিয়েছে তা তারা কেউ ভাবতেই পারেনি। এরপর দিনের আলো থাকতে থাকতে গ্রামের মহাকাল মন্দিরে আমি একটা যজ্ঞ করলাম। উপাচার যা দরকার ছিল সেসব মন্দিরেই ছিল। মন্দিরের পুরোহিত আমার এই ব্যাপারে সাহায্য করলেন। মন্দিরের সামনের খোলা মাঠে যজ্ঞের সমস্ত ব্যবস্থা করা হলো। প্রতিমার বড় ঠাম্মার কাছ থেকে 100 বছরেরও বেশি সময় আগে অপঘাতে মৃত সেই ছেলেটি আর যাযাবর মেয়েটির নাম জেনে নিয়ে তাদের অতৃপ্ত আত্মার শান্তি কামনায় যজ্ঞ শুরু করলুম। প্রথম দিকটা ভালোই সব কিছু হলো, কিন্তু তারপর একটা কুয়াশার চাদর যেন যজ্ঞস্থলকে ঢেকে ফেলল। আমার চোখের সামনে 100 বছর আগে ঘটে যাওয়া সেই অমানসিক নির্যাতনের ছবি বারবার অনুষ্ঠিত হতে লাগলো। দেখলুম একটি মেয়ে কোনো একটা জঙ্গল থেকে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কিছু লোক তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলো। মেয়েটি মাটিতে পড়ে যেতেই তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো অন্য একটা জায়গায়। তারপর একটা গর্তের মধ্যে তাকে ফেলে দিয়ে মাটি চাপা দিতে লাগলো সকলে মিলে। এরপর জঙ্গল থেকে বেরিয়ে এলো একটি ছেলে। সকলে মিলে ঝাঁপিয়ে পড়লো তার ওপর। তীরের ফলার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল তার শরীর। মেয়েটা কোনো রকমে উঠে আসার চেষ্টা করতেই তার পায়ে তীর ছুঁড়ে মারা হলো। সে পড়ে গিয়েও মাটির ওপর দিয়ে কোনো রকমে ঘষ্টে ঘষ্টে আসতে লাগলো ছেলেটির দিকে। ছেলেটি কিছু একটা বলতে যেতেই তার গলায় গেঁথে দেওয়া হলো 3টে তীর। রক্ত ছিটকে লাগলো মেয়েটির চোখে মুখে। এরপর তারা দুজনেই মারা গেল। বারবার দেখতে লাগলাম এই দৃশ্য। কি ভয়ানক, কি নৃশংস, কি অমানসিক সেই দৃশ্য। আমার যজ্ঞ বারবার ব্যাহত হতে লাগলো, তবুও যজ্ঞ থামালাম না। এর আগে অনেক যজ্ঞ করেছি, এর পরেও করেছি, অনেক জায়গাতেই বাধাপ্রাপ্ত হয়েছি, কিন্তু এখানে কোনো অশুভ শক্তি, কোনো অতৃপ্ত আত্মা আমাকে বাধা দেয়নি। কেউ আমাকে বিরত করেনি যজ্ঞ করা থেকে। শুধু বারবার আমাকে দেখাতে চেয়েছে দুজন মানুষের মধ্যে নির্মল প্রেমের আনন্দ কি ভীষণ, কি ভয়াবহ শোকে পরিণত হয়েছিল। তারা শুধু একসাথে বাকি জীবনটা কাটাতে চেয়েছিল, তার পরিবর্তে সমাজ তাদের কি ফিরিয়ে দিল। এই যে তারা অভিশাপ দিল, তার জন্য কতটা দোষ তাদেরকে দেওয়া যায় জানি না, তবে যজ্ঞ শেষ হওয়ার পরে তারা যে মুক্তি পেয়েছিল তাতে আমি, প্রতিমা বা নিমাই সকলেই আন্তরিক খুশি হয়েছিল। সেই রাতটা প্রতিমাদের বাড়িতে কাটিয়ে পরের দিনই ট্রেন ধরে আমি কলকাতায় ফিরে আসি। প্রতিমার বাপের বাড়িতে রাতে এক ঘরে থাকতে আর কোনো বাধা ছিল না। 2 দিন ওখানে থেকে তারপরে ওরাও কলকাতায় ফিরে আসে, দেখা করে যায় আমার সঙ্গে। এরপর আর ওদের কোনো বিপদ হয়নি। তারানাথ থামল। আমার মনটা কেমন ভারাক্রান্ত হয়ে রইল। এরপর আর কী বা বলা যায় কিছুই বুঝতে পারলাম না। তারানাথ দেখি উদাস মুখে একটা সিগারেট ধরিয়ে তাতে একটা লম্বা টান দিল। কিশোরীর দিকে তাকিয়ে দেখি সে কি যেন ভাবছে। তারানাথ যতক্ষণ সিগারেটটা শেষ না করল ততক্ষণ পর্যন্ত কিশোরী চুপচাপই বসে রইল। তারপর হঠাৎ বলল, নিমাই আর প্রতিমার একসাথে রাত কাটানো বারণ ছিল বললেন তো, মানে সেক্ষেত্রে নিমাইয়ের প্রাণ সংশয় ছিল বললেন। তাহলে ওদের বাচ্চাটা এলো কোথা থেকে? এটা একটু গোজামিল দেওয়া হয়ে গেল না? তারানাথ পাসিং শোয়ের প্যাকেটটা বার করে আরেকটা সিগারেট বের করতে গিয়েও থমকে গেল। সে বলল, সেসব নিষেধ প্রতিমার বাপের বাড়িতে ছিল, এখানে কিছু ছিল না। ও
তা সে আপনি ভালোই বলেছেন, কিন্তু নিমাই বা প্রতিমার সঙ্গে আমার আলাপ করতে যে খুব ইচ্ছা করছে ঠাকুরমশাই। না, আপনিই বলেছেন তারা এই মঠ লেনেই থাকে, আর এরপর তাদের আর সেরকম কোনো বিপদও হয়নি। তাহলে তো দেখা করতে কোনো অসুবিধা নেই, কি বলেন ঠাকুরমশাই? তারা এখানে থাকতো ঠিকই, কিন্তু অনেক কাল হলো এখান থেকে চলে গিয়েছে। এখন কোথায় আছে জানি না, তাই দেখা করাতে পারবো না। তারানাথের কথা শুনে কিশোরী এবার আমার দিকে ইঙ্গিতপূর্ণভাবে তাকিয়ে ততোধিক ইঙ্গিতপূর্ণভাবে বলল, ও চলে গিয়েছে? দেখা করাতে পারবেন না? না, তা তো ঠিকই, তা তো ঠিক। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, ওঠো হে, আর কতক্ষণ বসে থাকবে? চলো বেরোই। আমরা বেরিয়ে এলাম তারানাথের বাড়ি থেকে। পেছন ফিরে দেখলাম তারানাথ তখনও একটা আহত দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে আমাদের যাত্রা পথের দিকে।